নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে 21শে জুন 1977 সালের 21শে জুন বামফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। বামফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসাবে কমরেড জ্যোতি বসু শপথ নেন। কমরেড জ্যোতি বসু সহ বামফ্রন্টের কয়েকজন শরিক দলের নেতা শপথ নেন আজকের দিনেই। তাই আজকের দিনে যদি একটা ভিডিও না করি, ভিডিও করে যদি নতুন প্রজন্ম যারা বামফ্রন্টে আসছেন, সিপিআইএম পার্টিতে আসছেন, তাদেরও জানা উচিত এবং শত্রুও যে অপপ্রচার করছেন তার জবাব দেওয়ার জন্যেই এই ভিডিওটা আপনাদের সামনে উত্থাপন করছি। বামফ্রন্ট গঠন হওয়ার পর তখন তো সেই সময় বামফ্রন্টের চেয়ারম্যান ছিলেন কমরেড প্রমোদ দাশগুপ্ত। প্রমোদ দাশগুপ্ত নেতৃত্বে বামফ্রন্টের বা জ্যোতি বসুর নেতৃত্বেই বামপন্থ সরকার গঠন হয়। শরিক দলের অন্যান্য নেতৃত্ব তখন ছিলেন, ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষ ছিলেন, আরও অন্যান্য শরিক দলে ছিলেন। প্রথম যে বামফ্রন্ট গঠন হয় 6টা শরিক দল ছিল। পরবর্তীকালে 80 সালে আরও 3টে শরিক দল যুক্ত হয়। যাই হোক, সেটাই না গিয়েও বলছি, 36 দফা বামফ্রন্ট 36 দফা কর্মসূচি ঘোষণা করে এবং সেই 36 দফা দাবির ভিত্তিতেই বামফ্রন্ট গঠন হয়। বামফ্রন্ট গঠনের আগে কেন্দ্রীয় কমিটির সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চেষ্টা করেছিলেন জনতা দলের সঙ্গে অ্যাডজাস্ট করবার জন্য। জনতা দল বা জনতা পার্টি বলেন, তখন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করবার জন্য। কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়েছে এবং কেন্দ্রের লোকসভা গভর্নমেন্ট আছে, তখন লোকসভা নির্বাচনেও বামপন্থীদের সঙ্গে জনতা পার্টি আমাদের অ্যাডজাস্ট হয়েছিল। এখন সেই কারণে চেষ্টা করেছিল। কমরেড জ্যোতি বসু দিল্লিতেও গেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা যে দাবি করছিলেন সেই দাবির সঙ্গে একমত না হয়ে অনেকবার আলোচনা করে তখন বামপন্থীরা একেই নির্বাচনে লড়লেন। 200 উপরে আসন পেয়েছেন, 200-র উপরে আসন পেয়ে গেলেন, যেটা আশাও করেনি বামপন্থীরা বা সিপিআইএম আশাও করেনি। সেই আসন পেলেন, যে বললাম তো, সেই 21শে জুন শপথ গ্রহণ করলেন। 21শে জুন শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী মিটিং করলেন, প্রথম মিটিংয়ে 2টো সিদ্ধান্ত করলেন। প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিনা বিচারে যারা আটক তাদেরকে মুক্তি দেওয়া হবে, এমনকি যারা নকশাল ছিল তাদেরকেও মুক্তি দেওয়া হবে। আজিজুল হক কিছুদিন আগে মারা গেছেন। শেষ জীবনটায় ওনার বামপন্থীদের পক্ষেই ভূমিকা ছিল, প্রচার করেছেন। আজিজুল হককে উনি বিহারে বন্দী ছিলেন, বিহারের কারাগারে ছিলেন। সেখান থেকেও ছাড়িয়ে আনার জন্য রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা উচিত করেছিলেন। দ্বিতীয় একটা সিদ্ধান্ত করলেন, কর্মচারী আন্দোলন করতে গিয়ে, বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটি করতে গিয়ে যারা চাকরি থেকে সাসপেন্ড ছিলেন, সংখ্যাটা 15 হবে বা তার বেশি হতে পারে, সাসপেন্ড ছিলেন। অজয় মুখার্জি সহ আরও কয়েকজন তখনকার নেতৃত্ব যারা ছিলেন সাসপেন্ড হয়েছিলেন, তাদের সাসপেনশন তোলা হলো। এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম বামফ্রন্ট সরকারের আমলে।
আরও অন্যান্য যা সিদ্ধান্ত দু একটা নিয়েছেন কিনা, সেটার চেয়েও সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বামফ্রন্ট গঠন হওয়ার পরেই তারপর তো ষড়যন্ত্র আছেই। সেই নির্বাচনে জনতা পার্টিও কিছু সিট পেয়েছিল, কংগ্রেস 20-র নিচে নেমে গেছিল, 20টার নিচে সিট পেয়েছিল, জনতা দল কিছু সিট পেয়েছিল আর বামপন্থ। কিন্তু দিল্লিতে যেহেতু জনতা দলের সরকার চলছে, সে যতটুকু পারত সহযোগিতা করত, চলল। তারপরেই তো 78 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হলো, বামপন্থীরা বিভিন্ন জায়গায় বিপুল ভোটেই জিতলেন। তখন জনতা পার্টি থেকে প্রস্তাব দিল ওরা পতাকাবিহীনভাবে লড়াই করতে। সিপিআইএম বা বামফ্রন্ট রাজি হননি, যে পতাকা দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন, সিম্বল থাকবে, সিম্বল ছাড়া নির্দল হয়ে যেটা করা হয়নি। সেই কিছু কিছু জায়গায় অ্যাডজাস্ট হলো, কিছু কিছু জায়গায় হলো না। যাই হোক, বামপন্থীরা করলেন। বামপন্থ তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রথম ধরলেন ভূমি সংস্কার। ভূমি সংস্কারের কিছু কাজ 67 সালে যুক্তফ্রন্ট বা 69 সালে যুক্তফ্রন্ট চেষ্টা করেছিলেন কমরেড হরেকৃষ্ণ কঙ্গারের নেতৃত্বে। উনি তো মারা গেলেন। উনি হরেকৃষ্ণ গঙ্গার বামফ্রন্টের আমল দেখে যেতে পারেননি, তার আগেই উনি মারা গেলেন। তো সেই বিষয়ে ভূমি সংস্কার শুরু করলেন। ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন কমরেড বিনয় কৃষ্ণ চৌধুরী, উনি ওই দপ্তরের দায়িত্ব ছিলেন, আরও হয়তো দু একটা দপ্তরের দায়িত্ব ছিলেন। শুরু করলেন, ভূমি সংস্কার হলো। রাজ্যের যতটুকু ক্ষমতা ছিল তার মধ্যে দিয়ে ভূমি সংস্কার হলো। আবার বাধাও আসলো, জমিদারদের পক্ষ থেকে বাধাও আসলো। সেই সময়ও বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রশাসন আমাদের বামপন্থীদের পক্ষে থাকা সত্ত্বেও, কিছু এই ভূমি সংস্কার আন্দোলনকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে বা ভূমি দখল করতে গিয়ে কিছু কয়েকজন কৃষক নেতাও খুন হয়েছিলেন। কারণ প্রশাসনের একটা অংশ বামফ্রন্ট বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, খুন হয়েছিলেন। ভূমি সংস্কার করলেন। এখন এই ভূমি সংস্কার হওয়ার ফলেই আমাদের রাজ্যের যে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হলো। কৃষকের হাতে পয়সা আসলো, গ্রামের অর্থনীতি চাঙ্গা হলো। শেষ যে দেখা গেছিল যে আমাদের গ্রামে 18,000 কোটি টাকা হচ্ছে লেনদেন হতো। প্রথম এত হয়নি 77, 78 বা 80 সালে, কিন্তু শেষ দিকে দেখা গেছে যে 80,000 কোটি টাকা হচ্ছে, 18,000 কোটি টাকা ট্রানজ্যাকশান হতো, লেনদেন হতো। ফলে গ্রামীণ বাজার চাঙ্গা হলো, ভারতবর্ষে পশ্চিমবাংলার বাজার চাঙ্গা হলো। ফলে শিল্পপতিরা আসা শুরু করল। দ্বিতীয় যেটা করলেন, শিক্ষা। আজকে তো অনেকে বড় বড় কথা বলছেন। শিক্ষা, ক্লাস 5 থেকে স্কুলে গেলে বেতন দিতে হতো ছাত্রছাত্রীদের। বামফ্রন্ট সরকার প্রথম 10ম শ্রেণী পর্যন্ত ফ্রি করলেন। এখন পরীক্ষার সময় কিছু পয়সা দিতে হয়, সেটা আলাদা, কিন্তু মাসে মাসে বেতন দেওয়া এটা ছিল না, সেটা ফ্রি করলেন। তারপরে 12 ক্লাস পরবর্তীকালে 80 সালের পর হচ্ছে 12 ক্লাস পর্যন্ত ফ্রি করলেন। স্কুল মাস্টারদের বেতন বৃদ্ধি করলেন। স্কুল মাস্টাররাও তাদেরও বেতন বৃদ্ধি করলেন। একটা কথা প্রচারিত আছে
করতো যে তখন স্কুল মাস্টার এবং পুলিশদের কাছে যে মেয়ে বিয়ে দিতেন না, এদের আয় কত। কিন্তু সম্মানীয় জায়গায় স্কুল মাস্টারদের নিয়ে গেলেন বামফ্রন্ট সরকার, যেভাবে বেতন বৃদ্ধি করলেন। আজকে অনেকে বামফ্রন্ট বিরোধী শিক্ষক সংগঠন বিরোধী করেন না, আন্দোলন করেন না, তাদের বিবেকের কাছে এই ইতিহাস আমি উত্থাপন করতে চাই যে মাস্টারদের বেতন বৃদ্ধি করলেন। বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত ছিল প্রতি গ্রামে একটা করে স্কুল, প্রাইমারি স্কুল থাকবে। প্রতিটা গ্রামে স্কুল প্রতিষ্ঠা করলেন, প্রাইমারি স্কুল তৈরি করলেন। প্রতিটা গ্রামে যান, আপনি দেখবেন একটা না একটা প্রাইমারি স্কুল আছে। সেটা বামফ্রন্ট আমলে হয়েছে। হাই স্কুল হয়েছে, স্কুলগুলিতে টাকা করেছে। শিক্ষা খাতে 25%, বাজেটের 25% হচ্ছে ব্যয় করেছিলেন বামফ্রন্ট সরকার। 25% ব্যয় করেছিলেন। তারপরে কর্মচারীদের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা। 77 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা কোনো ডিএ পেতেন না। ডিএ দেওয়ার জন্য একটা পে কমিশন 67 সালে করেছিলেন যুক্তফ্রন্ট সরকার, কিন্তু সেটা প্রকাশ করা বা তার এফেক্ট করা করেনি। 67 সাল 69 সাল তো যুক্তফ্রন্ট ভেঙে গেল, করতে পারলেন না। এবং সিদ্ধার্থ সরকারের যে ছিল, ওর মধ্যে কিছুদিন রাষ্ট্রপতি শাসনও ছিল, যাই ছিল, সেই সময়টায় বেতন বৃদ্ধি করা, কর্মচারীদের ডিএ দেওয়াটাও এসব ছিলই না। আজকে অনেকে বলছেন ডিএর কথা, কেন্দ্রীয় হারে ডিএ। কে বললো কেন্দ্রীয় হারে ডিএ? প্রথম কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা দেওয়া হবে, এটা কমরেড জ্যোতি বসু বা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা করলেন। কেন্দ্রীয় হারে ডিএ দেবেন। কেন কেন্দ্রীয় হারে ডিএ দেবেন? রাজ্য সরকারি কর্মচারীরা যেই বাজার থেকে বাজার করে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও সেই বাজার থেকে বাজার করে। ফলে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এটা বামফ্রন্টের সিদ্ধান্ত করলেন। বামফ্রন্টের এই সিদ্ধান্ত করলেনই, কাজকর্ম করলেন। তার ফলে আবার এর মাঝখানে হচ্ছে 80 সালে লোকসভায় কংগ্রেস ক্ষমতা আসলো দিল্লিতে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার আসলো। সেই সরকারও বামফ্রন্ট সরকারকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু যেই বামফ্রন্ট সরকারের যা সংখ্যাগরিষ্ঠতা ছিল, মেজরিটি ছিল, ওই 67 সাল বা 69 সালের মতন এই সরকার আবার ভেঙে দেব, সেই সাহস পাননি কংগ্রেস। কারণ আরেকটা হচ্ছে যে 294টা আসনের মধ্যে সিপিআইএম পার্টিরই তো একক মেজরিটির ছিল, আরও বেশি ছিল। কখনো 178, 75, 175 এরকম ছিল। সিপিআইএমই এককভাবে মেজরিটি ছিল। বামপন্থী দলগুলি কিন্তু ছিলই। কোনো ষড়যন্ত্র করেও যে কিছু করবে সেটা করতে পারেনি। ফলে লড়াই করতে হয়েছে। সেইভাবেই সরকার টিকে থাকলো। এই মানুষের জন্য যে 3টে মূল কাজ 36 দফার মধ্যে এটা করলেন। কর্মচারীদের ধর্মঘটের অধিকার, কমরেড জ্যোতি বসু কর্মচারীদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির একটা সভায় আসি বললেন যে আপনারা ধর্মঘটের অধিকার কাউকে দেবেন না। যদি আমরাও ধর্মঘটের আপনাদের অধিকার কেড়ে নিতে চাই, আপনারা তার প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন। উনি কর্মচারীদের বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিংয়ে এসে বলতেন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্মেলনে এসে বা আপনার সারা ভারত কর্মচারী ফেডারেশনের যে সম্মেলন হতো আমাদের কলকাতায় বা বাইরে যেখানে হতো, উনি এটাতেই বলতেন। তার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনও করেছে। করার মধ্যে দিয়েই বামপন্থী শক্তি বৃদ্ধি হয়েছে এবং বামপন্থী সরকার গঠন হওয়া চলা। তারপরে তো 82 সালের বিধানসভা বলুন, 80 সালের
লোকসভায় যে গেল, 80 সালের লোকসভায় বামফ্রন্ট এখানে 42টার মধ্যে 38টা সিট পেয়েছে, কংগ্রেস মাত্র 4টে সিট পেয়েছিল। এইভাবে তো শক্তি বাড়ছে, করছে। কেন্দ্রের বিরুদ্ধে সারা দেশে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবাংলা অনুঘটকের কাজ করছে। তার পাশাপাশি তো আপনারা জানেন ত্রিপুরায়ও বামপন্থী ফ্রন্ট সরকার হলো, কেরলে তো একবার হচ্ছে, যাচ্ছে, আছেই। এর মধ্যে দিয়েই বামপন্থীদের যে লড়াই সংগ্রাম, বামফ্রন্টের যে শত চক্রান্ত করো বামপন্থী ফ্রন্ট সরকার ছিল। আজকের আলোচনায় আমি যে 80 সাল, যে 82 সালের লোকসভা নির্বাচন, 82 সালের যে বিধানসভা নির্বাচনে আবার বামপন্থীরা সরকার আসলেন, হেবক মেজরিটি নিয়ে আসলেন, এইটুকু পর্যন্তই আজকে আলোচনা করব। কারণ এত আলোচনা, বামফ্রন্ট সরকার, তার লড়াই সংগ্রাম, তার কর্মসূচি, শত্রুর আক্রমণ, ষড়যন্ত্র, সব কিছু 34 বছরের একদিনেই করা যাবে না। আজকের আলোচনা 1982 সালের যে বিধানসভা নির্বাচন, এই পর্যন্তই করলাম। তার 80 সাল পর্যন্ত গেলাম, হয়তো কিছু আলোচনা থাকতে পারে, আগামী দিন আবার করব। আজকে 82 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত এটুকুই করলাম। আগামী দিন দ্বিতীয় পার্টে আরও করব, বা তৃতীয় পার্টও করতে হবে। বামফ্রন্টের এই গঠন, এই কাজ, এই লড়াই সংগ্রাম শুধু আমাদের দেশের পুঁজিপতি না, বিদেশি যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের ও ঘুম কেড়ে নিয়েছিলেন, সারা পৃথিবীতে এর প্রভাব পড়েছিল। আজকে এইটুকু বলেই আপনাদের আমার নমস্কার জানিয়ে আমি আমার বলা সমাপ্ত করব।